ছাত্রগণ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো গা। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র হইব না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। মনে হয় তো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়। না, তাগুলো আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দেব না। এদেশের জনগণের এখনও ধারণা যে শেখ হাসিনা যদি ক্ষমতা নেয় তাহলে এই রাষ্ট্র মাত্র 7 দিনের ভিতরে আগের পূর্ব অবস্থায় ফিরে আসবে। বিপিনের বক্তব্য হচ্ছে 24 ঘন্টার ভিতরে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী করে ফিরিয়ে আনবো। বিপিনুর বলছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যদি আপনার নির্বাচন হয় তাহলে নির্বাচন কতটুকু সূক্ষ্ম হবে, এবং এই অন্তর্বর্তীকালে সরকার অনেকটা শেখ হাসিনার পথেই হাঁটতেছে। তাহলে শেখ হাসিনার দোষটা কোথায় ছিল? বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা 8 মাসেই, আর এর পিছনে কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়েছেন? প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সব বিষয়ে এত বেশি কথা বলেন যে কখনো কখনো তার মুখ থেকে সত্যগুলো বেরিয়ে পড়ে কোনো না কোনোভাবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে? টিআইবি প্রকারান্তরে যেভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে, যেমন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন টিআইবি খুব উচ্চ কণ্ঠে উদ্বেগ জানালো। জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি, বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশের একদিনের মাথায় দলটির বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ উঠেছে এবং একটি বিষয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অভিযোগ দুটি হলো, একজন সাংবাদিক ইলিয়াস, এই নাহিদ, আর একজন হচ্ছে আসিফ, এই দুইজন, এবং হাসনাত এবং সারজিৎ, এবং সারজিদের পাশে একটা মেয়েকে দেখেছি। এই 5 জনের ছবি দিয়ে বলেছে যে এই 5 জনের পরিবার এবং 5 জন প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন জায়গা থেকে চাঁদা কালেকশন করছে, তদবির বাণিজ্য করছে, তার পরিবার তদবির বাণিজ্য করছে। নতুন ছাত্র সংগঠন যাদের জানাজা হয়তো কয়েকদিন বাদেই বেরোবে, কিন্তু তাদের পার্টির নাম জানাপা, মানে জাতীয় নাগরিক পার্টি। তো জানাপার যে জানাজা বেরোবে সেটা সময়ের অপেক্ষা, কিন্তু এর মধ্যে আবার ওয়াকারুজ্জামানের যেন জানাজা বেরিয়ে না যায়। প্রশ্নটা হলো, শেখ হাসিনা কি দিল্লিতে, কলকাতাতে, আগরতলাতে নাকি ঢাকাতে? এটা কি বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো? যদি তিনি ঢাকা থাকেন, যদি তিনি ঢুকে পড়েন, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি ঢাকা থাকেন তাহলে কি হবে? যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে কোথায় আছেন, কার জিম্মে আছেন? কি উপদেষ্টা নাহিদ পদত্যাগ করে ছাত্রদেরকে নিয়ে একটি নতুন দল গঠন করে, যার নাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি নিয়ে সাধারণ জনগণকে প্রসন্ন করলে সাধারণ জনগণ বলে ছাত্ররাই ছাত্রদেরকে 80% ভোট দেবে না। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে সাধারণ জনগণের কি প্রশ্ন, এবং অবশ্যই আপনার মতামতটি কিন্তু আজকের ভিডিওতে লিখতে ভুলবেন না। ছাত্রগণ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো গা। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র হইব না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। মনে হয় তো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়। না, তাগুলো আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দেব না। ঠিক আছে, জানাই শুভকামনা, ওয়েলকাম জানাই। ছাত্রগণ যে নিজেকে মধ্যে যে ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিচ্ছে, এরা ভোট দিব? আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই, কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই, কোনো উপদেষ্টা নাই, তাহলে এটা কি বৈষম্য না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই। এখন আপনারা যেটা করেন বা যেই হিসাবে সামনের দিকে আগে যান, বা আপনারা যা যা করতে চান এই দেশের 80% মানুষের সাথে তা যায় না, মানুষের উল্টা স্রোতে আপনারা যান। এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র হইব না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশের মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা হচ্ছে গণশত্রু। এরা ভোট দেবো কি? আরে কামটা কি? আমরা কি পাগল হয়েছি নিমি? এগারো ভোট দেবো? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো, এগারো ভোট দেবো কি? আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে, আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো।
এরা দেশ চালাইবো, এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনার ছাত্ররা যে স্পিডে চলে, কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কারো ফালস বোঝে না, কারো ভাষাই তো বোঝে না, নিজের গতিতে অবিরাম চলে। এটার জন্য একদিন চরম মূল্য দেওয়া লাগবে। প্রথম কথা হচ্ছে, ছাত্ররা যদিও নির্বাচন করে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই। যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব। ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি, ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো, দেশ চালাইতে পারবো না মোটেও। আর এরা তো প্রথম সত্য হয়েছে কি, এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই। কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এই দলটা বড় হইব কেমনি? আর এই ইউনিট সরকারের দল, এটাই সরকারের দল। নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হয়েছে এই দলটা। এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো, তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না। বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে, ওই মহাকাশের গ্যালাক্সিতে তো ঝামেলা নাই। এলা বিএনপি কি বোঝা আমি বুঝি না। ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগের দাঁড়াতে দিব না, তারপরে মিশন বিএনপির। জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব, তারপরে এরা মানে বিএনপির মাইনাস করব। এটা বিএনপি বুঝলে বুঝ হতা, না বুঝলে তেজ হতা, কিছু করার নাই। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে, ঠিক আছে। দেশের নির্বাচন যাবতীয় নাই যাবতীয় আমাদের লেগে অনেক মানে খারাপ হয়ে যাইবে। আর এই যে ছাত্র যেটা মনে করেন, ছাত্ররা তো আমাদের লেগে কোনো সুযোগ সুবিধা আইবে। ছাত্র রাজনীতি হলো আলাদা, আর এই রাজনীতি হলো অনেক পার্থক্য। ধরুন ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে, কথা বোঝে। আপনার ছেলে, আমার ছেলে, সবার ছেলে খারাপ হয়ে যায় এই দল যদি আসে। এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানদাম সৃষ্টি হয়ে যায় না, তা করলে গিয়ে আমরা ভোট দিতে পারি না। কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। কেন এরা যদি আমরা যদি এক উড়াই মানে নির্বাচন দেওয়ার তাকে দলে ক্ষমতা আনি, তাহলে মনে করেন ছাত্র দেখলাম মানে আমাকে ছেলে মেয়েদের লেগে খারাপ হইবে, খারাপ হইবে। তাকেও মনে করেন এই রাজনীতি দিকে চলাফেরা মানে এরা আকর্ষণ করে। একেবারে অনেক দিক দিয়ে সমস্যা হবে। এরা মনে করেন এই 6-7 পরে রাজনীতি শুরু করে দিবে, পড়ালার দিক দিয়ে অনেক ঘাটতি হয়ে যাবে। তাদের বেশি তো সুবিধা পাইতেছে না, তাকে যে পেলে মনে করেন আমাগুলোকে কোনো সুযোগ সুবিধা হইতেছে না। আগে মানে ছিল মোটামুটি ব্যায়ান, বর্তমানে ভয়াবহ খারাপ হইতেছে আর কি। বিভিন্ন দরের বাজার দর দিয়ে অনেক দিক দিয়ে ক্ষতি হইতেছে আমাগুলোকে, কামাই নেই, বাজারের দর বাড়তি। দেশের যে পরিস্থিতি ভাই, মনে করেন যেদিকে যাই এইদিকে গ্যাঞ্জাম। আমরা তো চাই না এরকম গ্যাঞ্জাম, আমরা চাই সাধারণ মানুষ সবার সাথে থাকতে ভাই। চাই না কোনো ঝগড়া, চাই না কোনো আন্দোলন। যে যেটা চাই তারা সম্পূর্ণ করুক, আমরাও চাই। আর ভোট আমরা অবশ্যই দেব, যে ভালো চালাইতে পারবে দেশ তারে আমরা ভোট দেব। আজকে যদি নতুন করে থাকে, তারপরে দেখার আছে, দেখা শুনে তো ভোট দিতে হবে না, দেখা ভোট দিতে হবে। কেন আমার ভোটটা দিব, ভোটটা যে দেব দেশের কি কাজ করছে এটা আমার দেখতে হবে না, এটা আমার দেখতে হবে। মনে হইতো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়, এগুলা টিকে না। দেশের পরিস্থিতি অনুসারে এগুলা টিকে না ভাই, যেটা সত্য কথা। সবারই দেখছি ভাই, টিকে না ভাই। সবাই অন্যায় করে, ভোট দিয়ে তো সবারই ফাঁস করাইছে। এই যে আরেকজনটা যদি ফাঁস করাইতে, তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো গা। কি ভাই কথাটা সেটা না? যে ভালো কাজ করতে পারবে আমরা সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে দেশ জুড়ে এখনও যখন উত্তেজনা বিরাজ করছে, এবং সেই বক্তব্যের পরে আমরা এরকম চিত্রও দেখেছি, সমন্বয়কদের জেলে যাওয়ার ঘটনাও দেখেছি আমরা। রাজশাহীতে 4 জন সমন্বয়ককে পুলিশে দেয়া হয়েছে। তারা বারিন্দ মেডিকেল কলেজে চাঁদা চাইতে গিয়েছিল, সেখানে ছাত্ররা ধরে তাদেরকে পুলিশে দিয়েছে। আর্মি এসেছিল, তারা ক্ষমা চেয়ে সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে, কিন্তু সেটা হয়নি, তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। এই প্রথম
কোনো সমন্বয়কদের পুলিশে দেওয়ার ঘটনা ঘটল এবং এটাকে নিয়ে অনেকে বলছেন যে সেনাপ্রধানের সেই ঝাঁঝালো বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়েছে, সেনাবাহিনী অ্যাক্ট করা শুরু করেছে ভালোভাবে। এবার এরকম ঘটনা যখন ঘটছে তখন সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করা হবে মানিক মিয়া এভিনিউতে, শুক্রবার যদিও, তারপরেও মানিক মিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গা, ব্যস্ত রাস্তা বন্ধ করে কেন এই আয়োজন করা হবে সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। কেন সেটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো বদ্ধ মাঠে হবে না, কেন ফাঁকা রাস্তায় করতে হবে, কেন সংসদের সামনের জায়গাটা বেছে নেওয়া হবে, এরকম আলোচনা তো রয়েছে। এর ফাঁকেই সেখানেই আয়োজন করা হচ্ছে এবং তাদের নতুন যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। জাতীয় নাগরিক পার্টি তাদের দল, এই তথ্যটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো। প্রথম আলো তাদের বরাত দিয়ে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের বরাত দিয়ে এই তথ্যটা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে। তারা বলছে জাতীয় নাগরিক পার্টিই হচ্ছে তাদের নাম। তরুণদের এই রাজনৈতিক দলে আহ্বায়ক পদ সহ 5টি পদ চূড়ান্ত হয়েছে এবং বেশ হাস্যকর হলেও বাংলাদেশকে 2 ভাগে বিভক্ত করে 2 অঞ্চলের দায়িত্ব দুজনকে দেয়া হয়েছে, যেহেতু দুজনকেই নেতৃত্বে আনতে হবে। তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশকে উত্তর এবং দক্ষিণ 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে দক্ষিণের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্য সংগঠক 2টি পদ তৈরি করা হয়েছে এবং নেতৃত্বে জায়গা দেওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সমন্বয় করবেন, প্রধান সমন্বয় করা, মুখ্য সংগঠক, এগুলোর কাজ কি সেটা গবেষণার ব্যাপার। আসলে একই ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করে পদ বন্টন করা এবং প্রধান 2টি পদ আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি এতদিন সরকারের ভেতরে থেকে দল গঠনের কলকাঠি নাড়িয়েছেন, এবার সরকারের বাইরে এসে দলের দায়িত্ব নিচ্ছেন। সদস্য সচিব করা হচ্ছে আক্তার হোসেনকেই। বহু বিতর্কের পরে আক্তার হোসেনকেই তারা সদস্য সচিব হিসেবে বেছে নিয়েছে। মজার ব্যাপার হচ্ছে 5টি যে মুখ্য পদ, 5 জনের যে জায়গা হয়েছে, এই 5 জনের মধ্যে 5টি প্রধান পদে একজনও নারী প্রতিনিধি নেই। এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা দায়সারা গোছের উত্তর দিয়েছেন। তারা বলেছেন যে কোনো দলের চাইতে তাদের দলে নারী প্রতিনিধি অনেক বেশি থাকবে, নারীদের অনেক বেশি মূল্যায়ন করা হবে। মূল্যায়নের উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি। 5টা পদ, সেই 5টা পদে, আবারও বলছি 5টা পদ, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই 5টা পদের একটিতেও নারীদের অংশগ্রহণ নেই। প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা নাকি সাদরে গ্রহণ করেছেন তাদের দাওয়াত, এমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। এখন দেখার বিষয় প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন কিনা। উপদেষ্টা পরিষদকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও আসেন কিনা সেটাও দেখার বিষয়। বিএনপি জামাত সবাইকেই দাওয়াত দিচ্ছেন তারা। বিএনপি জামাতের প্রতিনিধি হয়তো থাকবেন, বিএনপি আসে কিনা এটাও একটা বড় প্রশ্ন। বিএনপির প্রতিনিধি উপস্থিত হলে সেটা একটা নতুন অর্থ মিন করবে, আবার যদি উপস্থিত না হয় সেটাকেও ভিন্নভাবে ব্যাখ্যা করার স্কোপ থাকবে। এখন আমরা কালকে পর্যন্ত ওয়েট করব যে কালকে কারা উপস্থিত হচ্ছেন অতিথি হিসেবে সেটা
খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রস্তুতি যখন চলছে, তারা যখন এরকম প্রস্তুতি নিচ্ছে, তখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, গতকালকে মারামারি হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে গতকালকে। আমরা আমাদের ভিডিওতে কম বলেছিলাম, কিন্তু সেটা আসলে ব্যাপক আকারে মারামারি হয়েছে। বেশ কয়েকজন হাসপাতালে রয়েছে এবং সেই ঘটনার জন্য আজকে বাকের কাদের, যারা এই নতুন ছাত্র সংগঠনের নেতা, তারা আজকে ক্ষমা চেয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে ক্ষমা চেয়েছে। সেই তুলকালাম কাণ্ড এখনও চলছে, ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো চলছে এবং তাদের মধ্যে একজন নেতা, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তারা সেই নেতা আবার পদত্যাগও করে ফেলেছেন একদিনের মধ্যে। এই ঘটনা যখন ঘটছে, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে অবস্থান করছে। সবাই যখন ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া উচিত, তার বদলে অন্তত ব্রিগেডিয়ার সাখাওয়াতকে আবার নিয়ে আসা উচিত, তখন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেনাবাহিনী প্রধানের বক্তব্য নিয়ে একটি মন্তব্য করেছেন। বলেছেন সেনাবাহিনী প্রধানের বক্তব্য খুবই অর্থবহ, তিনি না জেনে না বুঝে অর্থহীন কোনো কথা বলেননি। অর্থাৎ ব্রিগেডিয়ার সাখাওয়াত পরোক্ষভাবে সেনাপ্রধানের যে হুঙ্কার, যে হুমকি, সেনাপ্রধানের যে সাবধানবাণী, সেটাকে গ্রহণ করে নিলেন। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতও বুঝছেন যে সরকার আসলে কাজ করছে না। পরোক্ষভাবে হলেও তিনি স্বীকার করে নিয়েছেন যে সরকার আসলে কাজ করতে পারছে না, সরকার পুরোপুরি ব্যর্থতার দিকে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন এই প্রশ্নটা স্বরাষ্ট্র উপদেষ্টাকেই করেন। তার মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতও যে বিরক্ত সরকারের কর্মকাণ্ডে, তাকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, পরিণতি যে কত ভয়াবহ হয়েছে, সেটা আজকে দেশের মানুষ যেমন টের পাচ্ছে, সরকারও টের পাচ্ছে। এরকম পরিস্থিতি যখন চলছে, তখন ভারতীয় একটা গণমাধ্যম আজতক বাংলা, সেখান থেকে বেশ কিছু খবর দেয়া হচ্ছে। সেই খবরটা গুজব, মিথ্যা, বানোয়াট নাকি সত্য, সেটা সময়ই বলে দেবে। তারা বলতে চাচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লব হয়েছে, শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমেরিকা, চীন, কাতার সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টাকা এসেছে বাংলাদেশে এবং সেই টাকার ভাগ বাটোয়ারা হয়েছে সমন্বয়ক, উপদেষ্টা, যারা এখন বিভিন্নভাবে কাজ করছেন তাদের অ্যাকাউন্টে, এবং তাদের বিটকয়েন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। এরকম তথ্য তারা দেওয়ার চেষ্টা করছেন, বিটকয়েন অ্যাকাউন্টের স্ক্রিনশট সহ। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদের বিভিন্ন জনের, রাফি, চট্টগ্রামের সমন্বয়ক রাফি, এদের বিটকয়েন অ্যাকাউন্টের কথা বলছে আজতক বাংলা। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অপপ্রচার, গুজব, এটা নিয়ে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু আজতক বাংলা যে খবর দিচ্ছে, যে কনফিডেন্সের সুরে তারা কথা বলছে, সেটা যদি সত্য হয়ে যায়, তাহলে এই আজকের যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লব বিতর্কিত হবে এবং বিপ্লব বিতর্কিত হলে বিপ্লব নিয়ে যে স্বপ্ন, সেই স্বপ্নভঙ্গ হবে। সব মিলিয়ে আমরা একটা অন্ধকারের মধ্যে চলে যাব। আমরা প্রত্যাশা করব যে তাদের দেয়া খবরটা গুজব হোক, গুঞ্জন, মানে অপপ্রচার হোক, যেন সত্যের বিন্দুমাত্র ওর মধ্যে না থাকে, যেন বাংলাদেশটা অন্তত দুর্বিষহ একটা পরিস্থিতি থেকে পরিত্রাণ পায়। দর্শক, বিএনপি বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়ে ক্ষমা চেয়েছে। এখন ক্ষমা চাইলে হবে? এই ক্ষমা কি গ্রহণযোগ্য? আপনি কি ক্ষমা করবেন? এটাকে আসলে ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত ভুল? অনিচ্ছাকৃত ভুল হলে বিএনপি আসলে কিভাবে অপারেট হয়, সে বিষয়টা আলোচনা করা জরুরি। দর্শক, আপনারা জানেন যে বিএনপি
উন্মুখ হয়ে বসে আছে যে কখন বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র বলা যায়। মানে ভারত কিংবা আওয়ামী লীগ যেরকম বলে যে বাংলাদেশ, ডক্টর ইউনূস ব্যর্থ, পারছেন না, তাড়াতাড়ি নির্বাচন দেন। এই জন্যে পাগলের মতো অপেক্ষা করছে, ক্ষুধার্ত চাতক পাখির মতো অপেক্ষা করছে যে সরকারকে কিভাবে ব্যর্থ করা যায়। এক কথা যদি বলি, বিএনপি সরকারকে ব্যর্থ প্রমাণ করে ষড়যন্ত্র করছে। তারা ধরাও পড়েছে ষড়যন্ত্র করে। যদি এখন অনেকে ষড়যন্ত্র করে পার পেয়ে যায়, যেমন আওয়ামী লীগের ইতিহাসই ষড়যন্ত্র ইতিহাস, কিন্তু ষড়যন্ত্র করে আওয়ামী লীগ অনেকবার পার পেয়েছে। যেমন সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে, এটা ঘটিয়ে প্রায় 15 বছরের বেশি সময় তারা পার পেয়ে গেছিল। এখনো তো তারা ধরাছোঁয়ার বাইরে, মূল মাস্টার মাইন্ডস, মূল রহস্য উদ্ঘাটন হয়নি অফিসিয়ালি। তো এরা পারে 15 বছর, 20 বছর বা আরো অনেক ষড়যন্ত্র এভাবে তারা করে ধামাচাপা দিতে পেরেছে। কিন্তু বিএনপি এমন একটা দল, এতটাই মাথা মোটা, এরা ষড়যন্ত্র করতে গেলে ধরা পড়ে। এদের ষড়যন্ত্র সফল হয় না। দেখেন, হাসিনা ষড়যন্ত্র করে কিন্তু ঠিকই 15 বছর ক্ষমতায় থেকেছে, 15 বছর কিন্তু নামাতে পারেনি কেউ। এরপরে 16তম বছর এসে নামানো হয়েছে। কিন্তু বিএনপিও কিন্তু এরকম চেষ্টা করেছিল। বিএনপি কিন্তু পুরোপুরি অনৈতিক একটা দল, ভোট চুরি এটা তাদের নৈতিক আদর্শ। 2006 সালে কি করেছিল আপনারা জানেন, ভুয়া ভোটার তালিকা প্রণয়ন, লক্ষ কোটি ভুয়া ভোটার বানানো, বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিস্টর্ট করা, ইয়াজউদ্দিন আহমেদকে অনৈতিকভাবে প্রধান উপদেষ্টা বানানো, এরপরে 2006 সালের ডিসেম্বরে একটা পাতানো নির্বাচন করা ষড়যন্ত্র বিএনপি করেছিল, কিন্তু পারেনি। এম এ আজিজ পদত্যাগ এবং শেষ পর্যন্ত 111 আসলো। মানে এই ষড়যন্ত্রটা করতে যে কিন্তু পারলো না, ধরা পড়লো। মাগুরার উপনির্বাচনে কিন্তু ধরা পড়লো। কিন্তু আওয়ামী লীগ দেখেন, ভোটারবিহীন নির্বাচন কিন্তু ঠিকই করতে পেরেছে। 18 সাল নিশিরাতে নির্বাচন ঠিকই করতে পেরেছে, 24 সালে ডামি নির্বাচন ঠিকই করতে পেরেছে। ষড়যন্ত্র বিএনপিও করে, কিন্তু ধরা পড়ে। এরকমই একটা বিষয় আপনারা জানেন যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে, যেটা আওয়ামী লীগ বলছে, ভারত বলছে, বাংলাদেশের কেউ বলছে না। এরপরে ধরা পড়েছে, এখন দুঃখ প্রকাশ করেছে। দেখেন, একটা সহজ বিষয়, ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি দিয়েছে বিএনপি। তা 2 দিনেতে এটা নিয়ে তোলপাড় হওয়ার কথা। 2 দিন পর বিবৃতি দিয়েছে, সেটাও ভুল বিবৃতি কেন দিবে? ঘটনা ঘটার 10-15 মিনিটের মধ্যে বিবৃতি দিলে এখানে ভুল হতে পারে যে না, সঠিক তথ্য আসার আগে বিবৃতি দেওয়া হয়েছে। অথচ ঘটনা ঘটার 2 দিন পর বিবৃতি, সেখানে ভুল হয়। এটা ভুল না বিএনপির সিস্টেম, এটা ওদের ওই প্রেস রিলিজ বা এগুলো লেখা থাকে। একটা মজার কথা বলি, এটা ঠিক না। খালেদা জিয়া যখন অসুস্থ, তখন বাংলাদেশের প্রায় মারাত্মক অসুস্থ একটা সময় ছিল, তখন বাংলাদেশের প্রায় সবগুলো মিডিয়া হাউস তারা নিউজ লিখে রেখেছে যে খালেদা জিয়া মারা গেছে, ড্রাফট তৈরি করে রেখেছে, জাস্ট খবরটা আসবে আর গণমাধ্যমে তারা ওইটা কপি করে পেস্ট করে দিবে, জাস্ট কিছু জিনিস এডিট করার জন্য রেখে দিয়েছে, মূল রিপোর্ট তৈরি করে দিবে। এবং অনেক দল নাকি শোকবাণীও লিখে রেখেছিল যে কে আগে দিতে পারে এই জন্য, কিন্তু সেই খালেদা জিয়া কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এখন বিএনপি এরকম ড্রাফট লিখে রাখে যে কখন সরকারকে ব্যর্থ করার জন্য কোন বিবৃতিটা মেরে দেয়া যায়। ঘটনা একটু ঘটেছে, কোনো যাচাই বাছাই কি আসলে এটা না করা কি আছে? এটা তো 2 দিন হয়েছে ঘটনা, এটা বোমা হামলা হলে তো এটা নিয়ে আলোচনা হতো। ডিজিটাল যুগে এটা গোপন করা যায়? অথচ 2 দিন পর তারা এটাকে বোমা হামলা বলে চালিয়ে দিল, এসি বিস্ফোরণকে। এটা কিছুতেই, এই 2 দিন পর বা এগুলো শুনলে আপনার কি কিছুতেই মনে হয় যে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল? কিছুতেই না, এটা অনিচ্ছাকৃত ভুল না, এটা ইচ্ছাকৃত বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি। কিন্তু এই যে বললাম যে বিএনপি ষড়যন্ত্র করলে বেশি দূর যেতে পারে না, ধরা পড়ে যায়, এটা বিএনপির ইতিহাস, অযোগ্যতা।
অর্থাৎ বিএনপি এসিড বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়ে যে ষড়যন্ত্র করেছে, এটা ষড়যন্ত্র, এটা ভুল নয়, অনিচ্ছাকৃত ভুল নয়। এখানে দুঃখ প্রকাশ করার কিছু নেই, এটা ক্ষমার অযোগ্য, ক্ষমা করার কিছু নেই। জনগণ এটা মনে রাখবে যে বিএনপি কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র প্রমাণের জন্য নানান অপতৎপরতা চালাচ্ছে। বিসিএস প্রশাসন ভবনে বোমা হামলা সংক্রান্ত ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি। শনিবার 1 মার্চ সন্ধ্যা 7:15 পাঠানো বিবৃতি দুঃখ প্রকাশ করে। বিএনপি যখন বিবৃতি পাঠিয়েছে দুঃখ প্রকাশ করার আগেই আমি বলেছিলাম দুঃখ প্রকাশ করবে, আমি জানি। এটা তাদের ষড়যন্ত্র করার যে একটা সেটআপ, স্ট্রাকচার, বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের প্রতিফলন এটা। বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করে বিবৃতিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতি ভবনে দুষ্কৃতিকারীদের দ্বারা বোমা হামলায় 1 জন নিহত ও 1 জন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতিটি দিয়েছেন ভুল তথ্যের উপর ভিত্তি করে দেয়া হয়েছে। এর মানে মির্জা ফখরুলদের তথ্যের সোর্স কি বুঝতে পারছেন? সেম তারেক রহমানও রাসেল না কি নামের এক অজপাড়া গ্রামের এক বিএনপি অ্যাক্টিভিস্ট বা ওই জিয়া বটফোর্সের এক কর্মী, তিনি একটা এডিট করে একটা ভুয়া কার্ড ছাপিয়েছেন যে ওই শিবিরের সদস্য সম্মেলন টাকা দেয়া, এটা যে জাজাকাল্লাহ বা এরকম কিছু, আর ওটাকে বানিয়েছেন জান্নাতের টিকিট। তো ওইটা তারেক রহমান আবার বিশ্বাস করেছে, ওইটার উপর ভিত্তি করে তারেক রহমান বলছে যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করছে। তাহলে বিএনপি আসলে কিসের উপর ভিত্তি করে চলে? তাদের জিয়া বটফোর্সের কর্মীর এডিট করা ফটো কার্ডের উপর ভিত্তি করে জামাতকে জান্নাতের টিকিট বিক্রি করে বলে অপবাদ দেয় তারেক রহমান। আবার কোথাকার কি তথ্য দিয়েছে, এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দেয়। মানে এত বড় একটা ঘটনা, এটা একটু ক্রস চেক করা প্রয়োজন মির্জা ফখরুল মনে করলেন না? তাহলে বিএনপি কিভাবে চলে? এরা যে আসলে এরা যে একটা গুজব ভিত্তিক দল, এরা যে ষড়যন্ত্রকারী দল, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখানে অনাকাঙ্ক্ষিত ভুল নয়, এটা কাঙ্ক্ষিত ভুল, এটাই বিএনপির বৈশিষ্ট্য। দুষ্কৃতিকারী দ্বারা কোনো বোমা হামলা সংগঠিত হয়নি, এটা বলছে তাদের বিবৃতি। হঠাৎ যে ঘটনা ঘটেছে তাই এসি বিস্ফোরণ অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করেছে। এটা দুঃখ প্রকাশ নয়, বিএনপির বৈশিষ্ট্য, চরিত্র এখানে প্রমাণিত হলো। তো পরিশেষে দর্শক, ওই যে বললাম যে বিএনপি যে পদে পদে মারা খায়, ধরা পড়ে আগাম করতে গিয়ে। আগাম অনেকেই করে কিন্তু ধরা পড়ে না, কিন্তু বিএনপি ধরা পড়ে, সেভাবে ধরা পড়েছে। এটা নিয়ে সচেতন মহল অনেক কথা বলেছে, পিনাকি ভট্টাচার্যরাও কিন্তু এর তীব্র সমালোচনা করেছে, দুঃখ প্রকাশ করার পরেই সমালোচনা করেছে। এটাকে কেউ দুঃখ প্রকাশ হিসেবে মানতে পারছেন না, যে না এটা তথ্যগত ভুল বা একটা ভুল বোঝাবুঝি সামান্য হতে পারে, এভাবে কেউই দেখছেন না। অতএব বিএনপি নিজেরা নিজেদেরকে মারা দিচ্ছে কিভাবে বুঝতে পারছেন? দেখেন, এই দুঃখ প্রকাশকে কেউই দুঃখ প্রকাশ হিসেবে নিচ্ছে না, সবাই আমি যে ব্যাখ্যা দিয়েছি এটাই ষড়যন্ত্র হিসাবে নিচ্ছে এবং বিএনপিকে ধুয়ে দিচ্ছে, এটাই। আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে, দেখলাম কার থেকে তোমার থেকে, শিখলাম কার থেকে তোমার থেকে। আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা ছিল, জনগণের কাছ থেকে তারা অনেকটা দূরত্বে চলে গিয়েছিল। ভারতের যেমন আমেরিকা এক ধরনের দায়িত্ব দিয়ে রাখছে বাংলাদেশের, আওয়ামী লীগ সরকারও স্থানীয় কিছু মানুষের উপর, নেতাদের উপর, হাইব্রিডদের উপর, দলীয় নেতা কর্মীদের দায়িত্ব দিয়ে রাখছিল। যার কারণে হয়েছে কি, যারা অরিজিনাল পলিটিশিয়ান তারা দলটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, আর চাটুকার হাইব্রিড লুটেরা এরা সেখানে ভর করছে। আর এদের মধ্যে এই সার্জিস্টের মতন অনেকেই ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে, আবার অনেক জামাতের নেতারা আওয়ামী লীগে ঢুকে গেছে, বিএনপির নেতারা আওয়ামী লীগে ঢুকে গেছে। ভেতরে ভেতরে তারা তাদের দলের রাজনীতি করত, বাহিরে কিন্তু সার্জিসের মতন বঙ্গবন্ধুর জন্য একদম মুখে ফেনা টানা আনার মতন বক্তব্য দিত, বোঝা কষ্টকর ছিল। এখন প্রেক্ষাপটটা আলাদা। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বটা, দৃশ্য তো আপনি দেখছেন না, কিন্তু আওয়ামী লীগ কি চুপ করে আছে? নও। এ পর্যন্ত বেশ কয়েকটা নিউজ আমি নিজেই করেছি যে জামাতের মধ্যে আওয়ামী লীগের নেতা পদ পাচ্ছে, পরে জামাত বলছে যে না, এটা আমাদেরই লোক ছিল, সিচুয়েশনের কারণে তিনি তখন আওয়ামী লীগ করছে।
বাট আমাদের লোক। এখন আওয়ামী লীগও ঠিক একই খেলা কি শুরু করছে। ঘটনার প্রেক্ষাপট আজকে আমরা যেখানে নিয়ে আলোচনা করছি রংপুরের মিঠাপুকুরে গেল 2 দিন আগে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। সেই ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের একজন কর্মী এবং যুবলীগের একজন নেতা তারা বিএনপির এই কমিটিতে পদ পেয়েছে। আর এই বিষয়টা যখন সামনে আসছে, বিষয়টা নিয়ে বিএনপির সমর্থক বাসিন্দাদের মধ্যে সমালোচনার ঝড় বইছে, যেটা কিভাবে হইলো। এভাবে হয় ভাই, আওয়ামী লীগ এরকমই করছে, মানে কমিটি কই থেকে হয় আপনি বলতেও পারবেন না, চট করে কমিটি হয়ে যায়, এলাকার মানুষ জানে না, পাড়াপড়শিতেও টের পায় না। তো যেই যুবলীগ নেতার কিনে আলোচনা, তার নাম হচ্ছে রওজার হোসেন শয়ন। তিনি উপজেলার ভাংনি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন। দেখেন কত বড় পোস্টে ছিল। তাকে সদ্য ঘোষিত বিএনপির ইউনিয়ন কমিটির ওই ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ঘোষণা করা হয়েছে। অন্য আওয়ামী লীগ কর্মীর নাম ইদ্রিস আলী লায়ন। তার বিরুদ্ধে বিগত সংসদ এবং স্থানীয় নির্বাচনে ভাংনি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি কামরুল হাসানের নেতৃত্বাধীন ভোট ডাকাতি গ্রুপের হয়ে কাজ করার অভিযোগ আছে। ইদ্রিসকে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। অভিযোগ বলছে যে উপজেলার ভাংনি ইউনিয়নের বিএনপির 2 নং ওয়ার্ড কমিটি গঠিত হয় গত 15 ফেব্রুয়ারি। তৎকালীন বিএনপির ভাংনি ইউনিয়নের আহ্বায়ক মাহবুল আলম এবং সদস্য সচিব আব্দুল হামিদ তাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রওজার হোসেন শয়নকে যুগ্ম সম্পাদক এবং ইদ্রিস আলী লায়নকে 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক করা হয়েছে। আর পেছনে কি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই কমিটি তৈরি করা হয়েছে। এই একই খেলা আওয়ামী লীগের সময় অন্যরা খেলছে, অনুপ্রবেশকারীরা ছিল। এখন কেন আওয়ামী লীগকে নেওয়া হচ্ছে, অনেক জায়গায় জায়না শুনে নেওয়া হচ্ছে লোকাল মাঠে নিজেদের পেশি শক্তিকে বৃদ্ধি করা। আওয়ামী লীগ মানেই কিন্তু একটু ডেঞ্জারাস। আপনি বরাবর, আমি বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বিএনপি একটু শান্ত স্বভাবের, এদের মধ্যে হয়তো 5% আছে উচ্ছৃঙ্খল বা গুন্ডা টাইপের। আওয়ামী লীগের 95% হচ্ছে গুন্ডা টাইপের, ভাইলুক টাইপ ক্যারেক্টার। এটা দেখবেন আওয়ামী লীগ এখন একটু বাটে পড়ে রয়েছে, কিন্তু রাজপথে বিরোধী দল হিসাবে আওয়ামী লীগের চেয়ে ঘাউরা দল, ডেঞ্জারাস দল আমি আসলে আর দেখি নাই। এবারের সিচুয়েশনটা আলাদা। তো তাদের এই যে পাওয়ার, এটাকে কিন্তু এখন নব্য যারা বিএনপির কমিটি হচ্ছে বা যারা একটু দলটাকে ভারী করে এলাকায় সিনা টান করে হাঁটতে চাচ্ছে, আপনি দেখবেন আপনার এলাকায় এরকম 2-4 জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপির সাথে মিশছে। আমার এলাকায় আছে, আমি দেখছি। এখন এটা কেন? লোকালি প্রভাব বিস্তার করতে। আর এতে কি হয়, দিন শেষে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে বিএনপির ঠিক একই পরিণতি হবে। এখন এই যে ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে কিন্তু বুঝতেই পারছেন ছাত্রদের নতুন দল নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনিও কি ছাত্রদের এই নতুন দল বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টিকে আপনিও কি ভোট দিতে চান নাকি দেবেন না, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কোনো কথা বলা হয়নি, যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে নেওয়া হয়েছে। ধন্যবাদ।